সো গুড মর্নিং ফ্রম কাটোয়া। আর আমি আজকে গাড়িটা নিয়ে আমি যাচ্ছি বর্ধমান। আমার আছে আজকে থার্ড সার্ভিস। সো বাজে 8:12 আর রাস্তা থেকেই রাইডটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে বাড়িতে একটু কাজ চলছে, একটু মিস্ত্রি টিস্ত্রি এসেছিলো, তো একটু প্রবলেম, ধুলো হয়ে আছে। সো তার জন্য আমি রাস্তা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। গাড়ির অবস্থা কিছুটা খারাপ, মানে পুরো ধুলো পড়ে গেছে বাড়িতে কাজের জন্যে। আর এই সকাল সকাল একটা ঠান্ডা ওয়েদারের মধ্যে গাড়িকে নিয়ে, মানে আমার একটা ভালোবাসার, আমার ড্রিম বাইকটাকে নিয়ে সার্ভিস করতে যাচ্ছি বর্ধমান। আমি কাটোয়াতে সার্ভিস করি না। কেন করি না আশা করি তোমরা সবাই জানো। ওখানকার সার্ভিস আমার ঠিক পছন্দ হয় না, বা ব্যবহারটা আমার ঠিক ভালো লাগে না। এখানে একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমার গাড়িটার বয়স মোটামুটি 1 বছর এখনও হয়নি, বাট এখানে থার্ড সার্ভিসিংটা চলে এসেছে। থার্ড সার্ভিসটা হয় তোমার 1 বছর, মানে 12 মাসের মাথায়। সো 12 মাস এখনও কমপ্লিট হয়নি। কেন হচ্ছে সেটাকে একটু ডিটেলস নেব। হয়তো কোনো একটা কারণের জন্যই হয়তো করছে। যাই হোক, এই সকাল সকাল বেরোলাম। দুই সাইডে একদম সবুজ ক্ষেত, তার মাঝে কিছু কিছু জায়গায় ধান কেটে রেখেছে, সেটা আবার মানে গোল্ডেন কালার। মানে মনটা পুরো একদম ভালো হয়ে গেল। অনেক দিনই ঘুরতে বেরোইনি, বেরোবো খুব তাড়াতাড়ি, বেরোবো রাইডে। আর রাইডে এবার আশা করছি ঠিকঠাকই রাইডটা করতে পারবো, বাট একটু প্রবলেম হচ্ছে। আই থিঙ্ক সবাই তোমরা বুঝতে পারছো কেন প্রবলেমটা হচ্ছে। প্রবলেমটা হচ্ছে একটু টাকার জন্যে। সবাই জানো যে ঘুরতে গেলে কতটা কি খরচা হয়। তারপরেও গাড়িটা আমি আপডেট করেছি, অ্যাপাচিটা থেকে হিমালয়ানে এসেছি। গাড়ির কোনো প্রবলেম আমার নয় কো, মানে গাড়িতে খরচা সত্যি কথা বলতে, মন থেকে বলতে গেলে এমন কিছু নেই কো, বাট থাকা খাওয়ার খরচাটা একটু বেশি হয়ে যায়। সো তার জন্য একটু পিছিয়ে যাচ্ছি, মানে একটু টাকা সেভিংস করে তারপরে আমি বেরোবো। সো এই যে কালকে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই ডাম্পারটা পুরো পুড়ে গেছে। দেখো ডাম্পারটার মধ্যে কিচ্ছু অবশিষ্ট নেই। সো কালকে যারা ফেসবুক থেকে দেখেছো অবশ্যই জানো যে কাটোয়া থেকে শ্রীখণ্ড যাওয়ার রাস্তাতে এই ঘটনাটা ঘটেছে। দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা, এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। পুরো সব শেষ। এই যে এখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, পুরো গাড়িটা শেষ হয়ে গেছে। রাস্তাটার অবস্থা দেখো, চাষের জমি থেকে ধান কাটার পর গাড়ি উঠেছে বা ট্রাক্টর উঠেছে, তার ফলে রাস্তাটার পরিণত হয়েছে এরকম। সো প্রশাসনের কাছে আমি এটাই মানে আবেদন করব, যারা প্রশাসন থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই এটার জন্য একটু স্টেপ নেবেন। কারণ হচ্ছে এর ফলে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এই রাস্তাটা যে এরকম অবস্থা হয়েছে, একটা পিচের রাস্তা, একটা টারব্যাক রোডের মধ্যে যে এরকম টাইপের একটা অবস্থা, মানুষ রিস্কের মধ্যে চলছে। প্লাস কাটোয়া থেকে বর্ধমান যে পেশেন্টগুলো যাচ্ছে, তাদেরকে খুব ইমার্জেন্সি পেশেন্ট হলে অ্যাম্বুলেন্সকে খুবই জোরে চালিয়ে যেতে হয়, কিন্তু এই রাস্তার জন্য এতটাই রিস্ক, জোরে চালিয়ে যেতে পারবে না, ফলে পেশেন্টের কোনো একটা বিপদ হয়ে যেতে পারে, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি ভাবতেই পারছি না যে রাস্তার অবস্থা এরকম হয়ে আছে। আগের বছর ছিল টুকটাক, বাট অ্যানাউন্স করার পর প্রশাসন থেকে সেটা বন্ধ করে হয়েছিল। অবশ্যই প্রশাসন ঠিকঠাক কাজ করছে, কিন্তু তারপরেও এবছর কিন্তু খুবই বাজে মানে ব্যবস্থা হয়েছে রাস্তাটা। এই দেখো রাস্তায় দেখো এরকম উঁচু মাটি পড়ে আছে। তাহলে রাস্তায় যদি অন্ধকারে রাতের বেলায় যারা বাইক চালাচ্ছে, তাদের তো একদম মানে জীবন হাতে নিয়ে চালাচ্ছে বাইক। এটা খুবই দৃষ্টিকটু লাগলো বলে আমি কিন্তু এখানে ব্লগটা বানালাম। আর এই যে লেফট সাইডে দাঁড়িয়ে আছে যে মানে গাড়িটা, এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়িটার এই যে চাকাগুলো দেখো, তোমরা লক্ষ্য করো, এই যে গাড়ির চাকাগুলোতে দেখো এতটা পর্যন্ত মাটি উঠে আছে। সো এই মাটিটাই রাস্তায় এইভাবে ছড়িয়ে যাচ্ছে। ধান কাটার পর রাস্তায় উঠছে। রিকোয়েস্ট করবো চাষি বন্ধুদের কাছে যে গাড়িটা তার আগে হয়তো ধুতে প্রবলেম হবে, কিন্তু মাটিটা যতটা পারবে সেটা যদি একটু কোনো কিছু দিয়ে ছাড়িয়ে দেওয়া হয় চাকা থেকে বা টায়ার থেকে, সো এতটা নোংরা হবে না। মানে বিচ্ছিরি অবস্থা হয়েছে, একদম বিচ্ছিরি, যাতা খুবই বাজে। তো সামনে আবার একটা অ্যাক্সিডেন্ট সকাল সকাল, একটা ট্রাক্টর পাল্টি।
সব রাস্তার জন্য। হ্যাঁ, সবই তো রাস্তার জন্য প্রবলেম। স্কিড করেছে, গাড়ি উল্টে গেছে। এই যে গাড়িটা সামনে পাল্টি হয়ে গেছে, পুরো চ্যাসি থেকে ছেড়ে চলেছে। যে গাড়ির অবস্থাও খারাপ, এইসব গাড়িগুলোকে নিয়ে রাস্তায় চালাচ্ছে, কাদার জন্যই উল্টেছে এটা। রাস্তার অবস্থা যদি এরকম হয়, অবভিয়াসলি অ্যাক্সিডেন্ট হবে না। রাস্তায় প্রতিটা গাড়ি আছে, প্রতিটা গাড়ির চাকাতে এরকম টাইপের মানে কাদা লেগে আছে। ইভেন গাড়ির নাম্বারও এখানে শো করে নেই যে কোন গাড়িতে এরকম কাদাটা আছে যে তাকে ধরতে পারবে, সেটাও তো নেই না। সে জাল গাড়ির মতো চলছে সব। সো অবশেষে আমরা বর্ধমান ঢুকতে চলেছি। ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে গিয়ে 9:39। জানি না কত নম্বর সিরিয়ালে গিয়ে এখন দাঁড়াবো, বাট যতটা তাড়াতাড়ি হয় ততই ভালো, কারণ হচ্ছে বাড়ি ফিরতে হবে। আর আজকে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো যে কি কি চেঞ্জ হচ্ছে। আর 10,000 কিলোমিটারের সার্ভিস এটা। সো আমার একটা রাইড হয়নি বলে আমার 10,000 হয়নি, মানে 2,000 একটা রাইড ছিল। সো সেই রাইডের আগেই ওরা ফোন করে করে আমাকে বললো বারেবার যে সার্ভিসটা যেন করে নেই, যেহেতু টাইমে হয়ে গেছে। সো কতটা কষ্ট পড়ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি চেঞ্জ হচ্ছে শেয়ার করব। রয়্যাল এনফিল্ডের সিরা মোটর সার্ভিস ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে চেষ্টা করব ভেতরে গিয়ে ভিডিও করতে দেয় না, কিন্তু ইউটিউবে অনেকজনকেই দেখি সেখানে গিয়ে ভিডিও করে, কিন্তু আমাকে করতে দেয় না এখানে। যাই হোক, চেষ্টা করব ভেতরে একটু ভিডিও করার, বা রিকোয়েস্ট করব সার্ভিস ম্যানেজারকে। গাড়ির কী কী প্রবলেম আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। গাড়ির প্রবলেম বলতে এখনও পর্যন্ত কোনো প্রবলেম আসেনি, শুধুমাত্র একটু মানে স্টার্টটা একটু ফলস হচ্ছিলো 2 দিন, মানে পিক আপ নিচ্ছে ছাড়ছে এরকম হচ্ছিলো। বাট এখন সেটা তো ঠিক আছে, ওটা একবার বলবো, হয়তো কোনো আপডেটের জন্য কোনো প্রবলেম হতে পারে। তো সামনেই ফ্লাইওভার। রাস্তার অবস্থা যা হাল ছিল, মানে ব্লগ বানানোর যোগ্য নয়, এত লেট হলো ঢুকতে আমার। গাড়ি তো মানে মোটামুটি 40-45-এর ওপর তুলতেই পারছিলাম না। কিছু কিছু জায়গা ফাঁকা পেয়েছি, তুলেছি, ঠিক আছে, বাট রাস্তার অবস্থা খুবই খারাপ কাদার জন্য। বর্ধমান ফ্লাইওভারটা আমার খুব ভালো লাগে, মানে একদম পুরো মানে জিলাপি প্যাচের মতন এদিক ওদিক করে ঘোরানো। আমাদের কাটোয়াতে যদি একটা রেলের ওখানে ফ্লাইওভার হয়ে যায় আর গঙ্গার ব্রিজটা হয়ে যায়, সো খুব মানে ভালো হয় পারাপার করতে। রেলের তো তোমরা দেখেছোই মানে কতটা প্রবলেম হয় ওখানটাতে। I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after. জানি না ফাঁকা আছে কিনা, এই সাইডটা তো ফাঁকা লাগছে, বাট এগিয়ে গিয়ে জানি না ফাঁকা আছে কিনা।
এখানে সিগন্যাল কোনটা? লালটা উপরে, নীলটা সবুজটা নিচে, কি দেখাতে চাই ভাই? এখানে 4টে সিগন্যাল 4 রকম করে রেখে দিয়েছি। মানে উপরে লাল দেখাচ্ছে তোমাকে যেতে দিচ্ছে, নিচে বলছে সোজা যাও, আবার নিচে লাল দেখাচ্ছে তো উপরে বলছে সোজা যাও। না, আজকে একটু ফাঁকা ফাঁকাই আছে রাস্তা। সো চেঞ্জ হচ্ছে এয়ার ফিল্টার 10,000 কিলোমিটারে। আর এয়ার ফিল্টারের সঙ্গে আমার টোটাল গাড়িটায় সার্ভিসিংয়ের যেগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে পরে আমি জানিয়ে দিচ্ছি। আপাতত এয়ার ফিল্টারটা চেঞ্জ করছে, মোবিল চেঞ্জ হলো। আর মোবিল এখন আর জারে আসছে না, মানে 50 লিটার জার থেকে তোমার মাপ অনুযায়ী ফিল করে দিচ্ছে। সো এই জাস্ট সার্ভিসিং করে বেরোলাম। সার্ভিসিংয়ের ফুল ডিটেলসটা একদম বাড়ি পৌঁছে তোমাদের সঙ্গে ফুল ডিটেলসটা আমি শেয়ার করব। এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, মোবিল চেঞ্জ হয়েছে, মোবিল ফিল্টারের সিল চেঞ্জ হয়েছে। মানে গাড়ি এখন পুরো মাখনের মতো চলছে। আর একটা এক্সট্রা ওই যেটা 1449 টাকায় যেটা হচ্ছে 3 মাস সার্ভিসিংটা, সেটাও করে নিয়েছি। যেটা সার্ভিস করতে সার্ভিস কস্ট শুধুমাত্র লেগে যাবে লেবার কস্ট 900 টাকা করে প্রতিটা সার্ভিসে, সেটা আমার 1449 টাকায় হয়ে গেল। পেয়ার পার্টসের ওপরেও 5% ডিসকাউন্ট থাকবে। এই যে সামনে পিকু চলে এসেছে, পিকুর সঙ্গে যাবো, গিয়ে একটু লাঞ্চ টাঞ্চ করবো। দেন তারপরে যেখান থেকে আমি এই গাড়িটা নিয়েছি সেই শোরুমে একবার যাব, একটু দেখা করব, দেন তারপরে বেরিয়ে যাব বাড়ির দিকে। সো ঘড়ির কাটায় বাজছে 3:59। আর সার্ভিসিং করে এসেছিলাম সিরা মোটর, যেখান থেকে আমি গাড়ি ডেলিভারি নিয়েছিলাম। ওই পিকু একটু গাড়ি ফাড়ি দেখলো, ইচ্ছা হলো, হঠাৎ নেবে না বাট নিতেও পারে। সো আমরা এখন বাড়ির দিকে বেরোলাম, এখন যাব বাড়ি। রাস্তায় একটু এক জায়গায় দু জায়গায় দাঁড়াবো আর বাড়ি চলে যাব টানা। ফ্লাইওভারের উপরে উঠে গেছি আমরা। এবার নিয়ে নেবো হচ্ছে গিয়ে বাঁ দিক, কাটোয়া গেট দিয়ে নেমে আমরা টান একদম বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর মেন ব্যাপার হচ্ছে যে সার্ভিসিংয়ে সবই ঠিক আছে, বাট ওদের ভেতরে ভিডিও অ্যালাউ করে না। তারপরেও রিকোয়েস্ট করে ছোটোখাটো দুটো ক্লিপ তুলেছি। আর একটা জিনিস আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড থেকে ফোন করেছিল, মানে রয়্যাল এনফিল্ড শ্রীরাম অটো যেটা বর্ধমানের, সেখান থেকে ফোন করে আমাকে সার্ভিসটা অনেক আগে করিয়ে দিল। আমার সার্ভিসটা ছিল হচ্ছে গিয়ে পরের মাসের আই থিঙ্ক 6 তারিখ কি 7 তারিখ এরকম কিছু ছিল, বাট 20-21 দিন আগে আমাকে সার্ভিসিংটা করিয়ে দিল। মানে আমি একটা যদি ট্রিপ করতাম, সো আমার 10,000 কিলোমিটারটা কভার হয়ে যেত। এটা একটা বাজে ব্যাপার হলো, মোবিলটা ফেলে দিতে হলো। এই যে কাটোয়া গেট, ডান দিকে চলে গেলে হচ্ছে গিয়ে কালনা গেট। সো এখন বিকাল বাজছে মোটামুটি 5:25। আর আমি দাঁড়িয়েছি যোগেশ্বর দিঘি। এই যে মোড়ের মাথাতে এই যে মিষ্টির দোকানটা আছে, এখানে দাঁড়িয়ে আছি। সিঙ্গারা জিলিপি খাচ্ছি, খিদে পেয়েছে। লাঞ্চটা অনেক আগে হয়ে গেছে। সো বাইরে বেরোলে তো আমার একটু তেলে ভাজা খেতে ইচ্ছা হয়, তো সিঙ্গারা। আর গ্রাম সাইডের সিঙ্গারা একটু বেশ ভালোই করে। তো সিঙ্গারা আর জিলাপিটা খাবো, খেয়ে জলটাকে গাড়ি নিয়ে এবার একদম বাড়ি। আর 15 কিলোমিটার মতো আছে এখান থেকে, যোগেশ্বর দিঘি থেকে কাটোয়া হচ্ছে 15 কিলোমিটার। সো লাগবে হচ্ছে কি মোটামুটি 8 ঘন্টার মতো টাইম দিয়েছে। 8 ঘন্টা টাইম আমার লাগবে না, তার আগে ঢুকিয়ে দেবো।
কিন্তু রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, দেখতেই পাচ্ছ রাস্তা এখনো পর্যন্ত মানে মাটি পড়েই আছে। যোগেশ্বর দিঘি থেকে দাঁড়িয়ে একটু জল খেলাম, সিঙ্গারা খেলাম, দিয়ে আবার গাড়ি স্টার্ট করলাম। এখন সামনেই আসছে আমাদের হচ্ছে গিয়ে ডাক বাংলা, আর তারপরেই সেই প্যাথেটিক ব্যাপারটা আবার চোখে পড়বে, সেই গাড়িটা যে পুড়ে গেছে, ওটা খুবই খারাপ লাগছে। যাই হোক, সবাইকে বলবো সাবধানে গাড়ি চালাও, আগে জীবন বাঁচাও, তারপরে এগিয়ে যাবে, অসুবিধা কিচ্ছুই হবে না। হয়তো ঘন্টা দুয়েক লেট হবে, কি আমার মতে বলে আরও বেশি ধরতে গেলে হয়তো 2 দিন লেট হবে। কিন্তু যখন তোমরা ট্রিপে বেরোচ্ছ সবাই সব কিছু গাড়ি দেখিয়ে তারপরেই বেরো, কারণ গাড়ির ওয়ারিং যদি উইক থাকে যে কোনো ফল্ট হতে পারে। সো ঢুকে গেছি কাটোয়ার মধ্যে একদম লোকালে, আর আমরা আছি এখন স্টেশন বাজারের দিকে, স্টেশন বাজার চৌরাস্তা। এটা দিয়ে মাধবীতলা দিয়ে বাড়ি যাব, একটু ঘুরে নেবো কাটোয়ার ভেতরটা। অনেক দিন গাড়িটা নিয়ে বেরোয়নি, সেভাবে ঘোরাও হয়নি। মাধবীতলার রাস্তা পুরো আজকে ফাঁকা, একদম সানডে বলে। সো সার্ভিসিং করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ ট্রেশে বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে আমার কত টাকা খরচা হলো। আমার খরচা হয়েছে 1468 টাকা হচ্ছে সার্ভিসিং চার্জ, মানে থার্ড সার্ভিসের যে চার্জটা সেটা হচ্ছে 1468 টাকা। আর তাছাড়াও তোমাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে এক্সট্রা ওয়ারেন্টি বাড়ানোর জন্য, মানে এক্সট্রা ফ্রি সার্ভিসের জন্য 3টে ফ্রি সার্ভিস পাবো, সেটার জন্য 1449 টাকা। সো সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বিলের মধ্যে। আর থার্ড সার্ভিসে কী কী চেঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো থার্ড সার্ভিসে চেঞ্জ হয়েছে আমার হচ্ছে গিয়ে এই যে এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার আর মোবিল, মানে অয়েল, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে। সো এই কোটার দাম হচ্ছে সব মিলিয়ে 1468 টাকা। আর এই যে আমার নামে বিল আছে দেখতে পাচ্ছ, বিজয় দত্ত। আর এছাড়া 1449 টাকা যেটা লেগেছে, যে 1449 টাকা, এটা আমার নামেই দেওয়া আছে। এই যে এক্সট্রা 3টে সার্ভিসের জন্য 3টে ফ্রি সার্ভিস পাবো। সো এই হচ্ছে ঘটনা। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার, গুড বাই।